আমি এটা মনে করি না যে পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক বুদ্ধি হাঁটুতে রয়েছে, কিংবা আমি এটাও মনে করি না যে পশ্চিমবঙ্গের মানুষের এমন স্মৃতিভ্রংশ হয়েছে যে সে উন্মাদের মতো রাস্তায় দৌড়াদৌড়ি করছে গজনি সেজে। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষজন যাদের দেখছেন, যাদের নাকি এই মুহূর্তে দারুণ বিবেকের দংশনের জন্য তারা বেরিয়ে এসে অনেক কথাবার্তা বলছেন, তাদের কোলের ওপর বসিয়ে আহা গো বাবু সোনা গো কি ভালো কথাটাই তুমি বলেছো গো, এইভাবে যদি বলা হয় বা এই প্রবণতা যদি দেখতে পাওয়া যায়, এটাকে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে যেটা আমি বললাম যে এগুলো আমি মনে করি না, তারপরেও আমাকে বলতে হবে যে এটা স্বীকার করতে হবে যে বাঙালি আস্তে আস্তে নিজের সমস্ত অপমান ভুলে গিয়ে অত্যন্ত নির্লজ্জ একটি জাতিতে রূপান্তরিত হচ্ছে। দেখুন, এই মুহূর্তে মূল প্রশ্ন হচ্ছে যেভাবে ভালো তৃণমূলের খোঁজ চলছে পশ্চিমবঙ্গের বুকে, বা যেভাবে ভালো তৃণমূলে নিজেকে প্রমাণ করার জন্য লোকজনের কাজকর্ম দেখতে পাওয়া যাচ্ছে, সেগুলোকে শাসক দল বা সরকার কিভাবে দেখছে। যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে না, আমরা তৃণমূলের লোকজনকে নেব না। শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত সুললিত কণ্ঠে বলছেন যে বিজেপির তৃণমূলীকরণ একেবারেই হবে না। কিন্তু তারপরেও কেন এইরকম একটা চিত্র উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে প্রত্যক্ষভাবে না হলেও এদের পরোক্ষভাবে নতুন সরকারে এন্ট্রি পাইয়ে দেওয়া হচ্ছে। নমস্কার, আমি পৌলমী। আমি কি বলছি, কেন বলছি, চাচা ছোলা ভাবে কিসের ভিত্তিতে এই কথাগুলো বলছি, সেই নিয়েই কথা হবে আজকের পর্বে। দেখুন, ভালো তৃণমূল বিষয়টা কি? শ্রমিক ভট্টাচার্য তো ভালো তৃণমূলের কোনো মাপকাঠি বা বিশ্লেষণ সেইভাবে সামনে রাখেননি। তাহলে ভালো তৃণমূল কে হতে পারে? ভালো তৃণমূল কি এমন কেউ যিনি বছরের পর বছর তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকেছেন, তৃণমূল কংগ্রেস শাসক দলে থাকাকালীন ক্ষমতাসীন দলের মধ্যে থেকেছেন, কিন্তু তৃণমূলের এত বছরের পর বছরের দুর্নীতি, অপরাধের কাদা পাক এগুলো তাকে বিন্দুমাত্র ছুঁতে পারেনি, সেই রকম ব্যক্তি তিনি কি ভালো তৃণমূল? তো সেই রকম তাহলে তো দৈত্যকুলে প্রহ্লাদকে খুঁজে বের করতে হবে, এবং সেই প্রহ্লাদ যতক্ষণ না নিজে থেকে সাড়া দিচ্ছেন, আত্মপ্রকাশ করছেন, ততক্ষণ তো তাকে খুঁজে বের করা খুবই মুশকিল। তো সেই রকম একজন দৈত্যকুলে প্রহ্লাদ সেই রকম আত্মপ্রকাশ করেছেন, হয়তো সেই রকম একজন ভালো তৃণমূল সামনে উঠে এসেছেন, তার বিবেক জাগ্রত হয়েছে। তো কারা তারা? দেখুন, ভালো তৃণমূল হয়ে তারা কি কাজ করেছেন বা ভালো তৃণমূল হওয়ার জন্য তারা কি কাজ করেছেন, সেই কথায় যাওয়ার আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা বলেন ক্রোনোলজি সমঝিয়ে, সেই ক্রোনোলজির কথাটাই একটু আসি। তো এই যাদের বিবেক জাগ্রত হয়েছে এখন, তাদের বিবেকটা কবে জাগ্রত হয়েছে, এটা তো প্রথম প্রশ্ন। এই যে এত বছর ধরে তৃণমূল কংগ্রেসের এত দুর্নীতির খবর সামনে উঠে এসেছে, সেই সময় কি তাদের বিবেকটা জাগ্রত হয়েছে? না, তা তো হয়নি। আচ্ছা ঠিক আছে, সন্দেশখালির ঘটনা যখন ঘটলো, এত কিছু চারিদিক থেকে উঠে এলো, তখন কি বিবেক জাগ্রত হয়েছে? না। আচ্ছা, আরজিকর কাণ্ড নিয়ে যেখানে তোলপাড় পড়ে গেল, সেই সময় কি এদের বিবেকটা জাগ্রত হয়েছিল? তাও না। আচ্ছা, এই রাজনৈতিক দলটা যখন শাসক দল ছিল, তখন বিরোধীদের উপরে তারা কি ধরনের অত্যাচার নামিয়ে এনেছে, নানা রকম যে প্রাণহানির অভিযোগ, অত্যাচারের অভিযোগ উঠে এসেছে দিনের পর দিন, সেই সময় কি এদের বিবেক জাগ্রত হয়েছে? না, তাও হয়নি। আচ্ছা, তাহলে কবে হলো? দেখা গেল তৃণমূল কংগ্রেসের যে কজন জিতেছেন তার মধ্যে দুজন ব্যক্তি রয়েছেন যারা এই নির্বাচনে জিতেছেন। একজন হচ্ছেন চরিত্রবান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন হচ্ছেন সততার ধ্বজাধারী সন্দীপন সাহা। তো এই দুজন তারা নির্বাচনে জিতেছেন। তারপর 9ই মে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ হয়ে গেল। এমএলএ বিধায়ক যারা হয়েছেন তাদেরও শপথ গ্রহণ কিন্তু হয়ে গেল, মানে তারা কিন্তু শপথ গ্রহণ করে এমএলএটা হয়ে গেছেন। এরকমও নয় যে নির্বাচনে জেতার পরে এমএলএ হওয়ার আগে তাদের বিবেকটা জাগ্রত হয়েছে এবং তারা মনে করেছেন না না, এত খারাপ যে দলটা করেছে সেই দলের হয়ে বিধায়ক আমরা বরং হব না, সেটাও তারা মনে করেননি। তারা কিন্তু বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করে ফেলেছেন। তারপরে একটি খবর সামনে এলো, 22শে মে, হতে পারে 22শে মে তাদের বিবেক জাগ্রত হয়েছে। কেন এ কথা বলছি? কারণ 22শে মে খবর এলো যে আচমকাই দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয়ে গেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আবার হতে পারে 26শে মে হঠাৎ তাদের বিবেক জাগ্রত হয়েছে। কেন বলছি এই কথা? কারণ 26শে মে খবর এলো বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এই দুজন তারা স্পিকারের সঙ্গে দেখা করতে গেছেন, সৌজন্য বিনিময় করতে গেছেন, এবং ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ঘরে উপস্থিত ছিলেন। এবার আজ আমরা কি জানতে পারছি? দেখুন, বিবেক খুব কমপ্লিকেটেড একটা জিনিস। বিবেক জাগ্রত হলে বিবেক তো দংশন করে, মানুষ ছটফট করতে থাকেন যে কতক্ষণে তারা তাদের কথাগুলো সামনে রাখবেন। কিন্তু এই যে দুজন যাদের বিবেক জাগ্রত হয়েছে, তারা কিন্তু আজ পর্যন্ত কথাগুলো নিজেরা এসে বাইরে বলেননি। আজও যখন কথাগুলো সামনে আসছে, সেই কথা কে সামনে রাখছেন? সেই কথা সামনে রাখছেন মুখ্যমন্ত্রী মহামহিম শুভেন্দু অধিকারী, যিনি ওদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।
তিনি সামনে এসে কথাগুলো বলছেন। বিবেকের দংশনে আজ পর্যন্ত কিন্তু তারা নিজেরা সেই কথাগুলো বলেননি, যদিও তাদের বিবেক জাগ্রত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন যে দেখুন, এই যে তৃণমূল কংগ্রেসের কিছু বিধায়কের বিরুদ্ধে সই জাল করার একটা তদন্ত সিআইডি করছে, একটা অভিযোগ উঠে এসেছে, বিরোধী দলনেতা কে হবেন সেখানে তৃণমূলের যারা সই করেছেন সেই সইতে গন্ডগোল রয়েছে বলে সিআইডি যে তদন্ত করছে, এটা কিন্তু আমাদের কোনো রাজনৈতিক প্রতিহিংসার বিষয় নেই। আমরা রাগ করে তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে কিছু খুঁচিয়ে তুলে নিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত করছি, এমনটা কিন্তু একেবারেই নয়। গোটা তদন্ত হচ্ছে, স্পিকার নির্দেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন সেই কারণে, এবং স্পিকারের কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন ওদেরই দুজন বিধায়ক, তৃণমূল কংগ্রেসেরই দুজন বিধায়ক অভিযোগ জানিয়েছেন। একজন হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন হচ্ছেন সন্দীপন সাহা। তারাই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগটা করেছেন, তদন্ত চেয়েছেন এবং তদন্তের পথে এগোচ্ছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মতো একটা দল যারা হেরে গেছে, তাদেরকে আরো জোরে পদাঘাত করার মতো একটা বিষয় হলো। এবার তাহলে ভালো তৃণমূল হওয়ার কি এটাই মাপকাঠি, যে এই মুহূর্তে তৃণমূলকে কে কত জোরে পদাঘাত করতে পারবে, তাহলেই কিন্তু সে তত ভালো তৃণমূল হবে? মাপকাঠিটা কি এইটাই? এইটা যদি মাপকাঠি হয় তাহলে তবু ভালো, কিন্তু রাজনৈতিক ইতিহাস আর রাজনৈতিক চরিত্রের কথা, ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রের কথা যদি সামনে তুলে আনতে হয় মাপকাঠি করে, তাহলে কিন্তু অন্য কথা আছে। এই খবর সামনে আসার পরেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুজনকেই বহিষ্কার করা হয়েছে। এবং বহিষ্কার করার পর তারা বলছেন যে এই তো ব্যাস, এবার আমরা ঝাড়া হাত পা হয়ে গেলাম, এবার তো আরো অনেক কথা যেগুলো আমরা আগে বলতে পারিনি সেগুলো সব বলবো। এতদিন একটা অজানা ত্রাসের মধ্যে তারা ছিলেন, তারা ভয়ে ভয়ে এই সমস্ত কথাবার্তা সামনে আনতে পারেননি, সেই কথা তারা এখন বলছেন। মানে এতদিন তারা ভয়ে ভয়েই তৃণমূলটা করেছেন, প্রচন্ড অজানা ত্রাসের মধ্যে ভয়ে ভয়েই তারা নির্বাচনে দাঁড়িয়েছেন, ভয়ে ভয়েই তারা এমএলএ হয়ে গেছেন, এবং এইবার তাদের ভয় কেটে গেছে কারণ তারা বহিষ্কার হয়ে গেছেন। এইবার তারা সব কথা বলবেন, এবং তারই সঙ্গে তাদের বক্তব্য শুধু আমরা নই, তৃণমূলের মধ্যে আরো অনেকে রয়েছেন যারা এই রকম অজানা ত্রাসের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারাও কিন্তু কোনো কথা বলতে পারছেন না, তারাও আমাদের সঙ্গে চলে আসবেন। এবার এই বিষয়টাকে বিজেপি কিভাবে দেখবে? বিজেপি এখানে তিনটে কাজ করতে পারে, তিন রকম রাস্তায় তারা যেতে পারে। এক হচ্ছে বিজেপি এই গোটা জিনিসটাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে পারে। বিজেপি প্রথম থেকে ক্ষমতায় আসার পর থেকে যে কথা বলেছে, একেবারে সৎভাবে সেই কথায় দাঁড়িয়ে থাকতে পারে যে বিজেপির তৃণমূলীকরণ হবে না, তৃণমূলের লোকজনকে আমরা বিজেপিতে নেব না, আমরা 208 জন এমএলএ নিয়ে ক্ষমতায় এসেছি, পশ্চিমবঙ্গের এত বিপুল ম্যান্ডেট আমরা পেয়েছি, অন্য দলের এমএলএর মধ্যে কি হলো না হলো, কে ছাড়লো কে বেরিয়ে গেল, ওদিকে আমরা তাকাবই না, এবং আমাদের দলে আমাদের কাছাকাছিও আমরা এদের ঘেঁষতে দেব না। এটা একটা হতে পারে। দ্বিতীয় যে কাজটা বিজেপি করতে পারে সেটা হচ্ছে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এরা যে কথাটা বলছেন, সেইভাবে যদি মোটামুটি তৃণমূল কংগ্রেসের যতজন এমএলএ রয়েছেন এখন, সেটা আধা আধি ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যদি একটা মোটামুটি 50% চাঙ্ক বেরিয়ে চলে আসে তৃণমূলের, এইভাবে যদি একটা ভালো তৃণমূলের গোষ্ঠী তৈরি হয়, তাহলে সংবিধানে সেই স্বীকৃতি রয়েছে যে নতুন একটা ভালো তৃণমূল দল তৈরি হলো এবং সেটাকে বিজেপি নিজেদের মধ্যে নিয়ে নিল। 3 নম্বর কাজ যেটা বিজেপি করতে পারে সেটা হচ্ছে, ধরুন 10-15 জন যদি এইরকম এমএলএ থাকেন যারা বেরিয়ে এলেন তৃণমূল কংগ্রেস থেকে, তাদের নির্দল এমএলএ করে বিধানসভায় রেখে দেওয়া যায়, এবং তারা হয়তো ওই ক্ষমতার বা মন্ত্রিত্বের কলাটা মূলটা পাবেন না, কিন্তু তাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ দেওয়া যেতে পারে, বা এরকম বিভিন্ন জায়গার চেয়ারম্যান কমিটির মাথায় বসিয়ে দেওয়া যেতে পারে, এবং পরবর্তীকালে দেখা যাবে বিধানসভায় সমস্ত ইস্যুতে এই নির্দল বিধায়করা বিজেপিকে সমর্থন করছেন। সেক্ষেত্রে বিজেপি বলবে দেখুন বিরোধী পরিসরও রয়েছে, বিরোধীরা আমাদের সমর্থনও করছে, আবার বিজেপির এটাও বলার জায়গা থাকবে যে দেখুন তৃণমূলের কাউকে আমরা নিজেদের দলের মধ্যে কিন্তু নিইনি। এখন প্রশ্নটা হচ্ছে, এই প্রলোভনে নিজেদের পা দেওয়া থেকে বিজেপি কি সত্যিই পশ্চিমবঙ্গে নিজেদের আটকাতে পারবে? মানে যেখানে এই বিপুল ম্যান্ডেট নিয়ে 208 জন এমএলএকে নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, সেখানে এই ভালো তৃণমূল বলে কাউকে বের করে এনে নিজেদের দিকে টেনে নেওয়া বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের কাছাকাছি ঘেঁষতে দেওয়া, এই জিনিসটা কি সত্যিই বিজেপি করবে, না এখান থেকে তারা নিজেদের আটকাতে পারবে? যদি এটা বিজেপি করে তাহলে কিন্তু আবার সেই একই জিনিস পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যাবে, সেই পুরনো নোংরা নর্দমার জল কিন্তু এসে নতুন প্রশাসন, নতুন সরকারের গায়েও লেগে সেটাকেও নোংরা করে দেবে। এই রাজনৈতিক নর্দমার নোংরা ঠিক কতটা দূষিত সেই কথা কি একদম মুখ ফুটে একদম শব্দের মাধ্যমে, ভাষার মাধ্যমে প্রয়োগ করে সবটা আমি আপনাদের সামনে বলতে পারবো?
সেটা সম্ভব নয়। যেমন আমি আপনাদের বলতে পারি যে তখন বামেদের দুর্দিন, বামেদের একদম ক্ষয়িষ্ণু অবস্থা, সেই সময় বামেদের তরফ থেকে রাজ্যসভার সাংসদ করে পাঠানো হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। মানে এটা হচ্ছে সেই রকম সময়কার কথা যে ওই গরিব বাবা গ্রাম থেকে সমস্ত নিজের যা টাকা পয়সা রয়েছে সে সব একসঙ্গে করে একটা বলিয়ে কইয়ে ছেলে আছে তাকে শহরে পাঠিয়ে দেয় যে বাবা তুমি যাও শহরে গিয়ে উপার্জন করো যাতে আমিও গ্রামে একটু খেয়ে পড়ে বাঁচতে পারি, সেই রকমভাবে। এরপরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নগ্ন ইতিহাসের যে জ্বলন্ত দলিল সামনে উঠে এসেছে সেই কথাকে আমি আপনাদের সামনে বলতে পারবো, এবং সেই জ্বলন্ত দলিল যেটা আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ঘুরে ফিরে সামনে উঠে আসে, সেই কথাকে আমি আপনাদের সামনে রাখতে পারবো? সম্ভব নয়। এরপরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে আসেন। তৃণমূল কংগ্রেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখে বলে যে এসো বাবা বুকে এসো। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও তৃণমূল কংগ্রেসের ভেতরে ঢুকে যা সমস্ত বলতে শুরু করেন, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি একজন জিনিস এবং জিনিয়াস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই সময় তৃণমূল কংগ্রেসে আসার পর বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তিনি লেনিনকে দেখতে পান। আবার তারই সঙ্গে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রী চৈতন্যদেবের উত্তরাধিকারী। আপনি একবার ভেবে দেখুন, আপনি রেঞ্জটা ভাবুন একবার। একদিকে কমিউনিজমের লেনিন, আর একদিকে ভক্তিবাদী শ্রী চৈতন্য মহাপ্রভু, দুজনকেই তিনি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, একজন ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছেন, এবং যিনি দেখতে পাচ্ছেন তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর যে মানুষটার মধ্যে তিনি এই দুজনকেই দেখতে পাচ্ছিলেন তার দল আবার হেরে যাওয়ার পর, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তার 2 মিনিটও সময় লাগলো না সেই দলকে পদাঘাত করতে। এই হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্ভবত রেকর্ড করেছেন তিনি এমন একজন ব্যক্তি যে তিনি কোনো দলই ছাড়েননি, 2টো দল থেকেই তাকে বহিষ্কার করা হয়েছে। যে দল তাকে লালন করেছিল সেই দলও তাকে বহিষ্কার করে, যে দল তাকে পালন করেছিল সেই দলও তাকে বহিষ্কার করেছে। এরপরে আসি সন্দীপন সাহার কথায়। সন্দীপন সাহার কথা বলতে গেলে অবশ্যই মাথায় আসে, মনে পড়ে যায় তার বাবার কথা, স্বর্ণকমল সাহার কথা। অবশ্যই মাথায় আসে এন্টালির কথা। এন্টালির বিধায়ক ছিলেন স্বর্ণকমল সাহা। এবং কিছু কিছু মানুষ আছেন দেখবেন যারা হচ্ছে হঠাৎ করে আবিষ্কার করেন দুর্নীতি জিনিসটা কি, বড় হয়ে বুঝতে পারেন, বা হঠাৎ করে বুঝতে পারেন যে আচ্ছা এইভাবেও তাহলে টাকা পয়সা রোজগার করা যায়। আর কিছু মানুষ থাকেন যারা একেবারে চোখ খোলার পর থেকেই বুঝতে পারেন দুর্নীতি চারিদিকে নাচানাচি করছে। এন্টালিতে স্বর্ণকমল সাহা তিনি বিধায়ক থেকেছেন এতদিন। এন্টালিতে কি ধরনের অভিযোগের কথা বারবার উঠে এসেছে এবং পদে পদে দুপা হাঁটলেই সেখানে কি ধরনের অভিযোগ দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে কি ধরনের অভিযোগ বারবার উঠে এসেছে, সেগুলো আলাদা করে তো আর বলার দরকার নেই। স্বর্ণকমল সাহা, তার ছেলে সন্দীপন সাহা, সন্দীপন সাহার মা, এই গোটা যে রাজনৈতিক পরিবার, তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ দাপট যাই আছে সে সমস্ত কথায় আমি যাচ্ছি না, বরং এই পরিবারের রাজনৈতিক প্রজ্ঞা, তাদের রাজনীতিবিদ হিসেবে যে অভিজ্ঞতা, সেই কথা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমি আপনাদের সামনে রাখছি। 2016 সালের ঘটনা। তখনও তো বিজেপি বিরোধী হিসেবে উঠে আসেনি, বামেরাই তখনও বিরোধী, বামেদের সঙ্গে লড়াই চলছে তৃণমূল কংগ্রেসের। এবং সেই সময় এন্টালিতে নির্বাচনে স্বর্ণকমল সাহা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। বুথের ভেতরে 4 জন এজেন্ট রয়েছেন। 4 জন কার এজেন্ট? স্বর্ণকমল সাহা নিজেই বলছেন যে আসলে বুথের ভেতর তো আমারই 4 জন এজেন্ট রয়েছেন। কিভাবে? তার তৃণমূল কংগ্রেসের একজন এজেন্ট রয়েছেন, 3 জন ডামি প্রার্থী যাদের তৃণমূল কংগ্রেসে দাঁড় করিয়েছে সেই ডামি প্রার্থীদের 3 জন এজেন্ট রয়েছে, প্রত্যেক ডামি প্রার্থীর 1 জন করে এজেন্ট রয়েছেন। আর কার এজেন্ট নেই বুথের ভেতরে? বিরোধী যে বাম প্রার্থী যিনি, তার এজেন্ট বুথের ভেতরে নেই। আর স্বর্ণকমল সাহা বলছেন দেখুন না কি পিসফুল ভোট হচ্ছে। এই হচ্ছে উদাহরণ। মানে বাবার ছেড়ে যাওয়া পদে বিধায়ক হয়েছেন সন্দীপন সাহা, এর আগে মায়ের ছেড়ে যাওয়া পদে কাউন্সিলর হয়েছিলেন সন্দীপন সাহা। তিনি আজ এসে অবশ্যই নীতির কথা বলবেন, আমাদের সেগুলো শুনতেও হবে। এই ধরনের লোকজনকে যদি বিজেপি আজ নিজের দিকে টেনে নেয়, নিজের দলের মধ্যে নিয়ে নেয়, কিংবা তাদের প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে একটা গা ঘেঁষাঘেঁষির জায়গা যদি করে দেয়, বিজেপি যদি এই ধরনের লোকের সঙ্গে হাত মিলিয়ে কোনো সমীকরণে যায়, তাহলে আমি একেবারেই এটা বলবো না যে বিজেপি একটা কি কাজ করে দিল, একটা ভয়ঙ্কর কাজ করে দিল, এরকম তো এর আগে কেউ করেনি, কি সাংঘাতিক বাজে কাজ বিজেপি করে দিয়েছে, এটা আমি বলবো না। কারণ এর আগে আমরা সব রাজনৈতিক দলকেই মোটামুটি এটা করতে দেখেছি। কিন্তু সেক্ষেত্রে আমি অবশ্যই এটা বলবো যে বিজেপির কাছে কিন্তু একটা সুযোগ ছিল যেখানে তারা নিজেদের সত্যি পার্টি উইথ আ ডিফারেন্স এটা প্রমাণ করার একটা জায়গা পেয়েছিল, এবং এখনো সেই জায়গা আছে। বিজেপি যদি সত্যি এই প্রলোভনের ফাঁদে পা না দেয় তাহলে বিজেপিকে নিয়ে আমার কিচ্ছু বলার নেই, এবং সেক্ষেত্রে তারা নিজেদের আলাদা প্রমাণ করে দেবে।
দেখুন এই মুহূর্তে এমন কিছু লোকজনকে দেখতে পাওয়া যাচ্ছে, যেমন আমরা যারা এই রাজনীতির পর্যালোচনা করি, পর্যবেক্ষণ করি, আমরা একজন ব্যক্তি রয়েছেন তাকে স্কোয়ার ফুট সেন হিসেবে চিনি। কেন তাকে স্কোয়ার ফুট সেন বলা হয় আমি আপনাদের বলতে পারবো না, কিন্তু তাকে ডক্টর স্কোয়ার ফুট সেন হিসেবেই চেনা আর কি। তো সেই ব্যক্তি এখন তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরে এগিয়ে এসে বলছেন যে আমি তো আর মুখপাত্র কিছুতেই থাকতে পারবো না, ভালোই লাগছে না আমার, আর এই আরজিকর কাণ্ড নিয়ে বর্তমান সরকার, নতুন সরকার যা পদক্ষেপ নেবে, যা তদন্ত করবে, সেখানে আমার যতটা সহযোগিতা করার আমি সবটা করব। আরও একজন ব্যক্তি রয়েছেন, তার তো বোধহয় 75-এর বেশি বয়স হয়ে গেছে, এমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন ঘুরতেন, মাঝে মধ্যে দেখলে মনে হতো বৃষ্টি নামলে বোধহয় তিনি নিজেই বেঁকে গিয়ে মমতার মাথার উপরে ছাতা হয়ে যাবেন। সেই ব্যক্তি এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারানোর পর বলছেন যে দলটাই তো উঠে যাবে, দলটা এত খারাপ, কি আর বলা যাবে, দলটাই উঠে যাবে। মানে আমরা জানি যে বয়স হতে হতে মানুষের মধ্যে মোহ, লোভ, এই জিনিসগুলো কমতে থাকে। এতটা বয়সের পরেও যে এই ক্ষমতার সঙ্গে থাকার লোভটা এইভাবে বাড়তে পারে, সেটা কিন্তু এই সমস্ত মানুষগুলোকে না দেখলে বিশ্বাস করা যায় না। তো সেখান থেকেই দাঁড়িয়ে আজকে ভালো তৃণমূল, খারাপ তৃণমূলের কথা ছেড়ে দিন, বিজেপি যদি এই সমস্ত লোকগুলোকে নিজেদের দিকে নেয় তাহলে কিন্তু সে ওই লোভের ফাঁদে পা দেবে। এবং প্রশ্ন এটাই শেষমেশ যে এই লোভের ফাঁদে বিজেপি পা দিচ্ছে কি না। দেখুন এখনো একটা চর্চা বারবার উঠে আসে যে এই যে বিজেপির সরকার তৈরি হয়েছে, কংগ্রেস, বাম, তৃণমূল এই সমস্ত দলের লোকজনকে নিয়েই তো এই বিজেপির সরকার তৈরি হয়েছে। হ্যাঁ, সেটা একদিক দিয়ে ঠিক কথা, সেই চর্চা হতেই পারে, কিন্তু ইতিহাস, বিশেষ করে রাজনৈতিক ইতিহাস একটা দলকে খুব কম সময় এইরকম একটা সুযোগ দেয় যেখানে সেই দলটা কিন্তু সম্পূর্ণ নতুন করে স্লেট মুছে নতুন পথ চলা শুরু করতে পারে। এবং সত্যি তারা যে স্বতন্ত্র, তারা সকলের থেকে আলাদা, তারা যে আদর্শের কথা বলছে সেই আদর্শের পথে তারা থাকতে পারে, সেই জিনিসটা প্রমাণ করার একটা জায়গা রাজনৈতিক ইতিহাস খুব কম একটা রাজনৈতিক দলকে দেয়। কাজেই সেই ইতিহাস বিজেপি গড়বে কিনা সেটাই দেখার বিষয়। দেখুন ভালো তৃণমূল, খারাপ তৃণমূল এগুলো বিজেপির দেখে লাভ নেই। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল তৃণমূল বুঝে নেবে, ভালো সিপিএম, খারাপ সিপিএম সিপিএম বুঝে নেবে। বিজেপি বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে, তাহলে সেক্ষেত্রে তারা যদি শুধুমাত্র ভালো বিজেপি, খারাপ বিজেপিটা নিজেদের মধ্যে বুঝে নিতে পারে, তাহলেই কিন্তু তারা অনেক দূর এগোতে পারবেন। এবং সেক্ষেত্রে সেটা যদি না হয়, এই লোভের ফাঁদে যদি বিজেপি সত্যিই পা দেয়, আমি একদম প্রথম যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথা দিয়ে শেষ করব যে আমি মনে করি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের রাজনৈতিক বুদ্ধি হাঁটুতে নেই। সেক্ষেত্রে সাধারণ মানুষ বিষয়টা ঠিকই বুঝে নেবেন। কে কোথায় গেছে, কি করেছে, কেন করেছে, কোথায় এসেছে, কার হাত ধরে এসেছে, সেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষই বুঝে নেবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।